এগুলো তো অলরেডি আছে। আমি কয়েকটা জায়গায় একটু বলি, দেখেন যারা কোনোদিন মানে নিজেরা এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যায় না, রাষ্ট্র চালায় নেই, তাদের কাছে সব কিছু আকাশ কুসুম মনে হতে পারে। গাছ কোনোদিন মানুষ প্রত্যেক দিন লাগায় না, গাছ লাগানোর একটা মৌসুম আছে, বৃষ্টির বর্ষা মৌসুমে আপনারা জানেন গাছ লাগায়। দেখেন শুধুমাত্র ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানি বছরে 50 লাখ গাছ লাগায়, তারা কোনো সরকারও না, কিছুই না, তাদের সে সামাজিক দায়িত্ব এটা করে। এবং 8 কোটি গাছের চারা গত বছরই বর্ষা মৌসুমে লাগানো হয়েছে। ফলে যারা কোনোদিনও নিজেরা কোনোদিনও ক্ষমতা যায়, পরজীবী হিসাবে সবসময় বসবাস, কারো ঘাড়ের উপর সওয়ার হয়েছে, তাদের কাছে যেগুলো খুবই সাধারণ ব্যাপার, এগুলোকে অনেক আকাশ কুসুম নর্মাল বিশাল ব্যাপার মনে হতে পারে। এটা একটা। আরেকটা হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন বিষয়ে জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে সম্মিলিতভাবে সব দলগুলোতে, সেখানে জামাতের নোট অফ ডিসেন্ট আছে, স্বাক্ষর দেখতে হবে, সমকালের রিপোর্ট না, যেই চাটা যেই সরকার যে বইটা ছাপছে, হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব দল যে স্বাক্ষর করছে ওইটা দেখতে হবে, রিপোর্ট না, যুগান্তরের রিপোর্ট আছে, সমকালের রিপোর্ট, সেগুলো আগের রিপোর্ট, তখনও এটা চূড়ান্ত হয় নাই। চূড়ান্ত যেটা 84টা প্রস্তাবনা, যেখানে বিএনপির 14টা নোট অফ ডিসেন্ট, জামাতের 3টা এবং এটা 4টা না, হ্যাঁ, এবং অন্যান্য দলগুলোর আরও আপনার 21 থেকে 22টা নোট অফ ডিসেন্ট আছে, আরও 21 থেকে 22টা দলেরও নোট অফ ডিসেন্ট আছে। সো এটা মিস ইনফরমেশন এভাবে ছড়ানো যাবে না। ফলে এই যে আপনার ধরেন যেই অপরাধগুলো তারা করবে, এগুলো তাদের রাজনীতি হলো বিএনপির ডিফেম করা, বিএনপি খারাপ তারা ভালো, এটাই হলো তাদের রাজনীতি। তাদের রাজনীতি হলো কাটপিস, ভাইরাল, সোশ্যাল মিডিয়া চরিত্র হনন, এর বাইরে তাদের কোনো রাজনীতি নেই। ফলে আজকে দেখেন এই যে গাছ লাগানো একটা স্বাভাবিক ব্যাপার, জুন 10 আছে, এটা কিন্তু উদাহরণটা কী হবে, প্রত্যেক দিন 25,000 করে গাছ লাগাইতে হবে, মানে প্যানিক ছড়ানো লোকজনের। প্রত্যেকদিন কি মানুষ গাছ লাগায়? 82,000 এক মৌসুমে 7 কোটি গাছ লাগানো হয়, গাছের চারা লাগানো হয়। আপনি দেখেন নাই বিভিন্ন সময়ে বন্যা যখন হয় এলাকায়, বন্যা হওয়ার পরে হেলিকপ্টার থেকে গাছের বীজ ছড়ানো হয়, এরকে একটা করে গর্ত খুঁড়ে গাছ লাগায়, ওই দাদার আমলে পাসিনা আমলে রয়ে গেছে, মধ্যযুগে রয়ে গেছে। ফলে যারা নিজেদের মেধাবী এরকম মনে করে, তারা এইভাবে চিন্তা করতে পারে আর কি। সো এবার আপনার স্পেসিফিক প্রশ্ন, জামাত ইসলাম একটা সুশৃঙ্খল সুসংগঠিত দল, কিন্তু দুর্ভাগ্যজনক হলো তাদের যে এই যে ইস্তেহারটা কিন্তু খুবই সুন্দর, এদের গ্রাফিক্স টাফিক্স খুব উন্নত, এবং তারা ভারত বিরোধী রাজনীতির একটা ধরেন বড় এজেন্সি দাবি করে। কিন্তু এখানকার যে ছবিগুলো আপনি দেখবেন, যেটা আপনার সাংবাদিকরা ফ্যাক্ট চেক করে বের করেছে, ছবিগুলো দাদার দেশের, পাশের দেশের, যে দেশের বিরুদ্ধে হুঙ্কার না দিলে তাদের রাজনীতি হয় না, সেই দেশের আপনার বিভিন্ন সরকারি প্রচার মাধ্যমে প্রচারিত ছবিগুলো তারা ব্যবহার করছে। যেমন একটা ছবি দেখে আমার খটকা লাগছে, সেটা হলো আপনার সরিষা ক্ষেতের পাশ দিয়া খুব সুটেড বুটেড বাচ্চারা হেঁটে যাচ্ছে। তো সরিষা ক্ষেতের পাশ দিয়ে এরকম পশ ড্রেস আপে বাচ্চারা হেঁটে যাওয়ার কথা না, মানে বাস্তবতার সাথে যায় না। পরে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ফ্যাক্ট চেক করা হয়েছে, আমি আনফিল্টার্ড তথ্য কখনো বলি না, সাধারণত বলি না। তো এটা দেখা গেছে উত্তরপ্রদেশের, এই ব্যাপারে জামাত দুঃখ প্রকাশ করে, তারা আপনি বললেন কেন যে সামাজিক মাধ্যমে আসছে, জামাত যদি দুঃখ প্রকাশ করে তাহলে জাতীয় গণমাধ্যমে ফ্যাক্ট চেকিং করে দেখানো হয়েছে, কেন এই ধরনের? আপনি শুনুন, আপনাকে একটু বলি, আপনি কেন আমাকে থামাই দিলেন এখানে? আমি কথাটা শেষ করতে দেন, আসবো ওনার কাছে, এই বিষয়ে আসবেন তো, আমাকে শেষ করতে। আপনি আগে বললেন সমাজ, আমি কি না আনফিল্টার তথ্য বলতে, আমি চেক করে নেই, আমি সাংবাদিক না, নিঃসন্দেহে আপনি বলুন, তাহলে আমাকে বলতে দেন। এগুলো চেক করে দেখা হয়েছে, চেক করে দেখা গেছে এগুলো পার্শ্ববর্তী দেশের, এবং জামাত দুঃখ প্রকাশ করছে। এগুলো কোনো সামাজিক মাধ্যমের গুজব না, সামাজিক মাধ্যমের গুজবের পায়োনিয়ার হলো আমি আপনি শুনতে ভুল করেছেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলি, সামাজিক যোগাযোগ অনেক আলোচনা হচ্ছে, সমাজের মধ্যে অনেক আলোচনা হচ্ছে। কেন আলোচনা হচ্ছে? তাদের রাজনীতিটা হলো প্রতারণার রাজনীতি। তারা মুখে ভারতীয়তার কথা বলবে, কিন্তু তাদের তারা এত মেধাবী, এত সুসংগঠিত, এই গবেষণাটা তারা করতে পারলো না। তারা নিজেরা, আমি সেই প্রশ্নটির কাছে মানুষের সাথে ওনার কাছে যাচ্ছি, কথায় প্রতারণা কেন করতে হয়? জি, আপনার কাছে যে প্রশ্ন রাখতে চাই, জামাত যেটি বলছে যে জামাত একটা সমৃদ্ধ ইশতেহার উপস্থাপন, কম্পিটিশনে যাবেন তখন সেটাই তো ধরতে হবে যে আপনি কার সাথে কম্পিট করছেন, তাকে তো আপনাকে সেটা ধরে আপনাকে আগাইতে হবে। তো তাহলে আপনি যখন বললেন যে তাদের কাজে হচ্ছে এই সমালোচনা, কিন্তু আপনি সমালোচনা কোথায় করবেন? আপনার করা উচিত যে দফাগুলো দিয়েছে প্রত্যেকটা দফা নিয়ে আপনার কথা বলা উচিত, কিন্তু আপনি সেটি পড়াশোনা আপনি করেন নাই। আপনি কি নিয়ে আলোচনা করছেন? আপনি আলোচনা করছেন ছবিটা কোথা থেকে ব্যবহার করেছে, ছবির মোটিভ কি? এটা ছবি, এটার কজ অফ অ্যাকশন বা ছবির মোটিভটা কি ছবি? এটা এখানে কোথা থেকে ছবিটা নিয়েছেন, কোন গুগল থেকে নিয়েছেন, কোন ইন্ডিয়ান থেকে ম্যাপ থেকে আপনি নিয়েছেন, কি নিয়েছেন, এগুলো কোনো কথা? আপনি যখন ক্রিটিসিজম করবেন, কোথায় ক্রিটিসিজম করবেন? দফা ধরে যে আপনি 8% স্বাস্থ্য খাতের কথা বলেছেন, এই 8% টাকাটা পাবেন কোথায়? আপনি যে 15% থেকে 10% আপনি ভ্যাট নিয়ে আসবেন, এই ভ্যাটের টাকাটা পাবেন কোথায়? কারণ জামাত হচ্ছে শুধুমাত্র প্ল্যানের মধ্যে সীমাবদ্ধ নাই, বিএনপি শুধু প্ল্যানের মধ্যে, জামাত কিভাবে এক্সিকিউট করবে, হোয়াট টু ডু, হাউ টু ডু, হোয়াই টু ডু, সবকিছু বলে দিয়েছেন। যে আমরা গুড গভর্নেন্সের মাধ্যমে আমরা যে প্ল্যানগুলো করেছি, আমরা স্বাস্থ্য খাতে 8% দিব, জামাত বলেছে আমরা স্বাস্থ্য খাতে 8% দিব, আমরা হচ্ছে প্রত্যেকটা জেলাতে একটা স্পেশালাইজড হসপিটাল করব, সে বাজেটটা কোথা থেকে আসবে?
জামাত বলেছে শুধুমাত্র কর বৃদ্ধি করে লাভ নেই, আমাদের এখন পর্যন্ত ব্যক্তিগত কর এবং এই কর প্রায় 39% হয়ে যায়। জামাত বলছে আমি 19% নিয়ে আসবো, সে টাকাটা কোথায় পাবো? কর বৃদ্ধি করে দরকার নেই, শুধুমাত্র করের যেই এই অসঙ্গতিগুলো আছে, কর ফাঁকিগুলো যদি দূর করা যায় তাহলে প্রায় বছরে 2000 কোটি টাকা আপনি এখান থেকে আয় করতে পারবেন। তো সুতরাং আজকে আমাদের স্থানীয় কথা বলা উচিত, ছবি কোথা থেকে আছে এটা নিয়ে না, ছবি কোথা থেকে আসবে সেটাও তো দেখার বিষয় না। আমাদের কথা বলা উচিত হচ্ছে আমি কি উদ্দেশ্যে এই ইস্তেহারটা করা হয়েছে, কোনো ছবির উদ্দেশ্য তো করা হয়নি। আমার যে পরিকল্পনাগুলো, এই পরিকল্পনা কোনটা অবাস্তব, কোনটা সমাজের সাথে দেশের সাথে যাচ্ছে না, সেটা নিয়ে তো আলোচনা হচ্ছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। স্বাস্থ্য নিয়ে বিএনপির একটি প্রতিশ্রুতি হচ্ছে দুর্নীতিমুক্ত এবং মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজকে সারা দিন শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল বাংলা মোটর এই রোডটি বেশ উত্তপ্ত ছিল হাদি হত্যা বিচার নিয়ে। আপনি দেখবেন যে এতদিন হয়ে গেল হাদির হত্যাকারীদের ধরার ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ দেখা গেল না। একটা বিষয় জানা গেল যে তারা পাশের দেশে পালিয়ে গেছে, কিন্তু তাদেরকে ফিরিয়ে আনা, বিচারটা নিশ্চিত করা, এই প্রক্রিয়া তো দেখাই গেল না। বরং এইসব দাবি আদায়ের আন্দোলন করতে করতে এই সরকারটা বিদায় নিচ্ছে আর 5-6 দিন পরে। এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে হাদির যারা অনুসারী কিংবা সঙ্গী সহযোদ্ধা তারা কিন্তু একটা বড় রকমের আন্দোলন করে তারা দাবি করেছে জাতিসংঘের অধীনে তদন্ত চায় তারা, এবং সরকার বলেছে 8 ফেব্রুয়ারি তারা জাতিসংঘকে একটা চিঠি লিখবে। এরই প্রেক্ষিতে আন্দোলনটা স্থগিত করা হয়েছে। কিভাবে দেখছেন? জি, খুব সংক্ষেপে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার আগে জাস্ট 50 সেকেন্ড একটু রেসপন্স করবো। ছবির বিষয়ের বাইরেও ধরেন এখানে বলা হলো জিডিপির 8% স্বাস্থ্য খাতে দিবে। আপনি কি জানেন আমাদের গোটা বাজেটের পরিমাণ কত? জিডিপির 12 থেকে 14%। তো 8% যদি আপনি স্বাস্থ্য খাতে দেন, জিডিপি হবে নাকি আপনার এইটা আপনার বাজেটের 8% হবে? এইটাই যারা ডিস্টিংগুইশ করতে পারে না, এই তর্ক করা যাবে। আমি শেষের দিকে যে প্রশ্নটি করেছি, ফলে তারা কি পরিকল্পনা করবে এটা বলাই বাহুল্য। যেখানে গোটা বাজেটই হলো আপনার 12 থেকে 14%, সেখানে 8% দিবে স্বাস্থ্য খাতে, তারপরে সে কিছু মিন করে না আসলে পরিকল্পনা এগুলো। যাই হোক, একটা দেখেন আমাদের এখানে এই নির্বাচনটা আমরা যাচ্ছি একটা রক্তাক্ত অবস্থার মধ্য দিয়ে। তফসিল ঘোষণার পরপরই আমরা হাদিকে গুলিবিদ্ধ হতে দেখলাম, তারপরে বিএনপির প্রার্থীদের উপর গুলি দেখলাম, অতর্কিত অনেক হামলা দেখলাম, এবং একটা আতঙ্কিত পরিবেশ, জননিরাপত্তার যে আপনার অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে আমরা নির্বাচনে যাত্রা করলাম। তাতে করে আমরা আশা করছিলাম যে সরকার এই নির্বাচনের আগেই হাদি হত্যার বিচারের ব্যাপারে একটা উদ্যোগী ভূমিকা রাখবে, এবং খুনিরা প্রায় চিহ্নিত। খুনিদের অবস্থানের বিষয়ে দেশি বিদেশি মিডিয়ায় যে ধরনের সংবাদ পাওয়া যায়, তাতে করে আপনি যদি মনে করেন আপনি রাষ্ট্র হিসাবে সক্ষম না খুনিদের আনতে, আপনার এখন কেন আন্দোলন করে আপনাকে বলতে হবে যে এটা আন্তর্জাতিক আপনি ইনভলভমেন্টের মধ্য দিয়ে, সম্পৃক্ততার মধ্য দিয়ে আপনি বিচারের উদ্যোগ নেন? এটা তো আপনার নিজ দায়িত্বেই করা উচিত ছিল। আপনি নিজে আন্তর্জাতিকভাবে সুপরিচিত মুখ, আপনি নিজে সেই জানাজায় উপস্থিত ছিলেন, এবং আপনার বক্তৃতা, আবেগঘন বক্তৃতা আমরা শুনেছি, কিন্তু বিচার নিয়ে আপনি একটা কথাও সেদিনও বলেন নাই। আজকে এতদিন হয়ে গেল, দেখেন হাদিকে নিয়ে আমি ওইভাবে কথা মিডিয়াতে খুবই কম বলছি, কারণ সে আমার খুবই পছন্দের ছোট ভাই ছিল। আজকের আন্দোলনটাকে কিভাবে দেখছেন? ছিল, এবং আন্দোলনে পুলিশ যে ভূমিকা অবতীর্ণ হইল, এবং তারপরে সরকারের দিক থেকে যে বিবৃতি দেওয়া হইল যে পুলিশ যথেষ্ট বল প্রয়োগ করে নাই, তারা এটা বলছে। দেখেন যে ক্ষমতায় থাকে তাকে সবসময় তার এটাই মনে হয় যে সে বল প্রয়োগ করে না। আপনি রাবার বুলেট ছোড়া, শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করা, এইটা তো বিগত আমলে এটা আমরা পরাজিত করে এই জায়গায় এসেছি, তাই না? 5 তারিখের পর এটা আপনি করতে পারেন না। এবং এখানে কারা গেছে, কারা সবাই আমাদের পরিচিত মুখ, তারা আমাদের সবাই আমাদের ভাই ব্রাদার জুলাইয়ের। হ্যাঁ, তো আপনি সেক্ষেত্রে আপনি তো তারা যাওয়ার সাথে আপনি তাদের সাথে আলোচনায় বসবেন। তাদের সাথে তো জল কামান পাঠাইয়া টিয়ার গ্যাস ছিল, সাউন্ড গ্রেনেড ছোড়ার সম্পর্ক হওয়ার কথা না। তাহলে যে গণতান্ত্রিক উত্তরণের কথা আমরা বলছি, সেইটা তো আপনার সেটা বোঝা যায় কখন? বোঝা যায় যখন আপনি বিরুদ্ধ মতের প্রতি কীরকম। ভোট টানার কোনো বিষয় নেই এখানে, কারণ হলো এখানে জনগণ আর বোকা না, পাবলিক জানে যে কাকে ভোট দিতে হবে। ভোট টানবে কারা? যাদের জনগণের সাথে সম্পর্ক নেই, যাদের নিজেদের রাজনৈতিক কাঠামোর প্রতি বিশ্বাস নেই, তাদের হলে ভোট নতুন করে টানার ব্যাপার হয়, নতুন কৃত্রিম হাইপ তোলা দরকার হয়, প্রচুর মিথ্যা কথা বলতে হয়, সকালে একটা বলতে হয়, বিকালে আর একটা বলতে হয়। কিন্তু যেটা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তাকে নতুন করে ভোট টানার ব্যাপার নেই। যেটা দরকার সেটা হলো জনগণকে রিয়েলি সার্ভিসটা দেওয়ার ব্যাপারে তার আন্তরিকতাকে প্রমাণ করা, কাজে প্রমাণ দিতে হবে, কথার কিছু নেই। এখানে একটা জায়গায় আমি বলি, এখানে যে জিনিসটা আলোচনায় আসলো, এখানে দেখেন সংবিধান সংস্কারে 19 নম্বর ধারায় বিএনপি বলতেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে অধিকতর শক্তিশালী ও এর এখতিয়ার বৃদ্ধি করা হবে। এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল জামাত জুলাই সনদে, নট বিএনপি। হ্যাঁ, এবং এখানে জ্যেষ্ঠতার ভিত্তিতে আপনার এই নিয়োগের যে বিষয়টা যেটা ছিল, সেটাতে
বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট নেই। আমার মনে হয় জুলাই সনদটা দেখে নিলে এই কথাটা বলতো না। হ্যাঁ, আপনি দেখে নিতে হবে একটু, আমার কাছে হ্যাঁ? আছে, আমি হ্যাঁ, আপনাকে দেখাতে পারবো। এটা এই যে আমি দেখে note of dissent দিয়েছে। নো, এটা জামাত দিয়েছে, এটা বিএনপির নামে আপনি বলতেছেন এটা। ফলে কথা বলার সময় একটু দেখা বললে ভালো হয়। এটা হলো আচ্ছা, একটা। আমরা শুনি। তো ফলে আরেকটা হলো যে আপনি যেটা বলছেন, হ্যাঁ দেখেন, যেমন এই যে জুলাই সনদের কথাও বলা হচ্ছে অনেকবার, হ্যাঁ, আপনার জুলাই সনদের এই যে কৃষি সংস্কার আপনার কি দরকার নেই দেশে? কৃষি সংস্কার কমিশনে আপনি করেননি। এখন আপনি বলতেছেন যে জুলাই সনদের এইটা না হলে বাংলাদেশের অগ্রগতি হবে না। হ্যাঁ, জুলাই সনদে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমাদের রাষ্ট্র সংস্কার না, আমি যেটা বলি পুনর্গঠন লাগবে। পুনর্গঠনের জন্য এগুলো অ্যাকোমোডেট করা হবে। বিএনপি তো এগুলো অ্যাকোমোডেট করছে। তার 31 দফা এবং জুলাই সনদের সমন্বয়ে তার প্রথম দফা হলো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। এটা তার প্রথম প্রায়োরিটি। তো ফলে এখন ধরেন আমি ধরেন কৃষকের সন্তান বা কৃষকের প্রতিনিধি, কৃষি সংস্কার কমিশনে হয়নি, তাহলে আমি কি এটা নিয়ে কথা বলবো না? এটা আমার লাগবে না? এটা ছাড়া তো বাংলাদেশ আগাবে না। তো আপনি যে জুলাই সনদকে পুঁজি করে যারা রাজনীতি করতে চাচ্ছে এখানে, হ্যাঁ, একদিকে জুলাই গাদ্দার আর ঠিকাদার এভাবে যে ভাগ করা হচ্ছে, তারা তো বাংলাদেশের বেসিক মানুষের জন্য রাজনীতি করে না, তারা ক্ষমতা দখলের জন্য রাজনীতি করে। যদি ক্ষমতা দখলের জন্য রাজনীতি না হতো তাহলে অবশ্যই সবার আগে কৃষি সংস্কার কমিশন নিয়ে আপনি দাবি তুলতেন। কৃষি সংস্কার কমিশনের সবচেয়ে বড়, এটা তো একটা সাধারণ মানুষও জানে এই দেশের উন্নয়নের জন্য সবার আগে দরকার কৃষকের ভাগ্য উন্নয়ন। কৃষকের ভাগ্য উন্নয়ন না হলে আপনার বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি হবে না। এইখানে কৃষি কার্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা জানেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃষি বিমা। কৃষককে নানা সময় ভর্তুকি দেওয়া হয়েছে এর আগে, এবং সেই ভর্তুকিগুলো সবসময় যে ওয়ার্ক করছে তা না, আপনার ওয়ার্ক করে না। বাংলাদেশে দেখেন, এটা অমর্ত্য সেন যে গবেষণাটা করছিল এখানে দুর্ভিক্ষের সময় 74 সালে, হ্যাঁ, 74 সালে কিন্তু এখানে খাদ্যের ঘাটতির জন্য দুর্ভিক্ষ হয়নি, হচ্ছিল কিন্তু ডিস্ট্রিবিউশনের জন্য। সো ডিস্ট্রিবিউশনের এই চ্যালেঞ্জটা আছে, রিয়েলি এটা আমাদের স্বীকার করতে হবে। সেটার জন্য দরকার কি? সেটার দরকার হলো স্বচ্ছতা, আইনের শাসন কায়েম করা। কারণ এটা তো আমাদের সবসময় হয়ে আসছে, এটা ওভারনাইটে দূর করা যাবে না। তো ফলে এখানে কৃষি বিমাটা কেন জরুরি? যেমন ধরেন হঠাৎ করে আমাদের প্রাকৃতিক দুর্যোগের অবস্থা আমরা জানি, আমাদের দেশে অতি খরা আছে, আপনার বৃষ্টি আছে, হঠাৎ বন্যা আছে। ধরেন একটা কৃষক, সাধারণ কৃষক, সে তার সমস্ত জমিতে ধরেন একটা বন্য লোন করে আপনার ফলাইলো, কিন্তু অতিবৃষ্টিতে বা হঠাৎ বন্যায় পুরাটা ধ্বংস হয়ে গেল। তখন কিন্তু সেই কৃষক এবং তার পরিবার দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হয়। ফলে আপনি যদি কৃষি বিমার ব্যবস্থাটা করেন সহজলভ্যভাবে, তখন কিন্তু সেই কৃষকের জন্য একটা সেফগার্ড হিসেবে কাজ করে। সে কিন্তু এইসব জায়গার থেকে, হ্যাঁ, আপনার খুব এটা বড় রকম সহযোগিতা হতে পারে। এটা একটা। আরেকটা হলো যে, হ্যাঁ, সবার আগে কৃষি খাত এবং প্রান্তিক মানুষদের গুরুত্ব দেওয়া ছাড়া আপনি বাংলাদেশের অগ্রগতি উন্নতি চান। 25 কোটি বৃক্ষরোপণ করবে তারা, এটি নিয়েও কথা হচ্ছে। এটিকে কতটা বাস্তবসম্মত মনে করেন? বৃক্ষরোপণ তো একটা ভালো জিনিস। দেখেন, বৃক্ষরোপণ করলে এটা ভালো দিক, এটা আমরা অভিনন্দন জানাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি শুরুতে বলেছিলাম যে আকাশ কুসুম চিন্তা করলে তো সমস্যা। আপনি 20 কোটি যদি 25 কোটি যদি বৃক্ষরোপণ করতে হয়, তাহলে আপনাকে গড়ে 82,000 গাছ প্রতিদিন লাগাইতে হবে। আপনি তো 5 বছর পাবেন, 365, 1825 দিন পাবেন। সেখানে আপনার গড়ে 25,000 গাছ লাগাইতে হবে প্রতিদিন। কেন পারবে না? প্রতিদিন 25,000 গাছ। এটা ওই আজকে দেখলাম যে একজন হাস্যোজ্জ্বল করে বলছিলেন যে হয়তো গাছ লাগাইতে পারবে না, ধানের গাছ লাগাইতে পারবে। ধানের শীষ তো একটার সাথে 1000 থাকে। হ্যাঁ, এটা আকাশ কুসুম চিন্তা। এমন তো না যে এটা শুধু একটা উপজেলাতে লাগাতে হবে, সারা বাংলাদেশে যদি ভাগ করে দেওয়া হয়। আপনি গড়ে 25,000, যেদিন আপনি শপথ গ্রহণ করবেন সেদিনও 25,000, আপনার গড়ে 25,000। তার মানে এমনও হয়ে যাবে এটা আপনি 1 লক্ষ, মানে আপনি ঈদের দিনগুলো যদি আপনি ধরেন, এমন হয়ে যাবে একদিন 1 লক্ষ লাগাইতে হবে, 2 লক্ষ লাগাইতে হবে, এমনও হয়ে যাবে। এটা নিয়ে মানে বিষয়, এটা যদি লাগাইতে পারে এটা আমরা অভিনন্দন জানাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যে কোনো প্ল্যান আমরা যখন করব, আমাদের তো প্ল্যানটা আসলে বুঝতে হবে যে এটা আসলে আমরা কতটুকু স্টাডি করে এটা কার্যকর করব। বিএনপির আরেকটা পরিকল্পনায় বলা হয়েছে, ধর্মীয় মানুষের দান থেকে, পয়সা থেকে আসে, কিংবা মসজিদ কমিটি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে, কিংবা অন্যান্য উপাসনালয় নিজের মতো ব্যবস্থা করে। বাংলাদেশ রাষ্ট্রে ধর্মীয় উপাসনালয়ে সরকারিভাবে কোনো বেতন দেওয়া হয় না। বিএনপির এই প্রতিশ্রুতিকে আপনি কিভাবে? না, এটা জামাতের প্রতিশ্রুতির মধ্যেও আছে যে যারা আপনার ইমাম মুয়াজ্জিনকে বেতনের আওতা নিয়ে আসা। এবং আপনি দেখেন বর্তমানে আমাদের প্রাইমারি স্কুলগুলো যে সুযোগ সুবিধা পায়, ইবতেদায়ী যে মাদ্রাসাগুলো সেই সুযোগ সুবিধা পায় না। জামাতের এর মধ্যে কিন্তু ওনারা নিয়ে আসছে যে ইবতেদায়ী যেভাবে স্কুলগুলো যেভাবে সুযোগ সুবিধা পায়, তেমনি মাদ্রাসার এগুলো সেভাবে সুযোগ সুবিধা পাবে। এটা আমি বিএনপিকে কংগ্রেচুলেট জানাই এটার জন্য, যে এটা একটা ভালো দিক। তবে বাক্সুদা, আমি কয়েকটা বিষয় নিয়ে আসি। একটু আগে আমরা রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলছিলাম। আমি আপনাকে নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে রনি ভাই একটা কথা বললেন, যে সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে জ্যেষ্ঠ বিচারপতি প্রধান বিচারপতি হবে। তিনি বলেছে এটা জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি নোট অফ ডিসেন্ট দেয় না। আমি সমকালের
নোট অফ ডিসেন্টের এটা আমার কাছে আছে। জামাত 4টি জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। একটি হচ্ছে প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবে না, এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। নারী আসনে সরাসরি নির্বাচন করার, এটা নিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। রাষ্ট্রীয় মূলনীতির বহুত্ববাদ, এটা নিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এবং অধিক ক্ষমতার কারণেই আমরা যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলাম কিসের? আমার অধিক ক্ষমতা, আমি সংবিধান পরিবর্তন করার ব্যাপক ক্ষমতা। আপনি মাত্র 41% দিয়ে আপনি 250টা আসন পেয়ে যাচ্ছেন, 40% পেয়ে আপনি 60টা আসন পাচ্ছেন। এই যে ইমব্যালেন্স, চেক এন্ড ব্যালেন্স থাকে না, এটার জন্য কিন্তু উচ্চ কক্ষের কথা আসছে। এখন কথা হচ্ছে নিম্ন কক্ষের আসনের আলোকে যদি উচ্চ কক্ষ হয়, তাহলে তো উচ্চ কক্ষ তৈরি করে টাকা নষ্ট করার কোনো দরকার নেই। আপনি 300 আসনের সাথে আরেকটা 100 আসন যুক্ত করে ফেলেন, তাহলে তো এক জায়গায় আপনার খরচটা শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আসনের ভিত্তিতে যদি উচ্চ কক্ষ হয়, তাহলে তো এটা কোনো দরকার নেই। কিন্তু এটা দরকার এই জন্য, নিম্নকক্ষ যদি সংবিধান পরিবর্তন করতে চায়, তাহলে উচ্চকক্ষ কি করবে? সেখানে ভেটু দিবে। কিন্তু বিএনপি তার ইশতেহারের মধ্যে বলেছে উচ্চকক্ষ যদি কোনো কিছুতে ভেটু দিতে যায়, তাহলে 1 মাসের মাথায় এটা অটোমেটিকলি পাস হয়ে যাবে। এই যে আপনি এই যে চেক এন্ড ব্যালেন্স, আপনি যে রাষ্ট্র সংস্কার করবেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার তো এখানে যে আমাদের এই পর্যন্ত যারা সরকার, এই যে ফ্যাসিজম কেন হয়? অধিক ক্ষমতার কারণে। অধিক ক্ষমতার কারণে আমাদের রাষ্ট্রে ফ্যাসিজম তৈরি হচ্ছে, এটাই মূল সমস্যা। কিন্তু সংস্কার, এই যে সংবিধান সংস্কার, এটা ওনারা নিম্নকক্ষে রেখেছেন। মানে আগে যেভাবে আছেন ওনারা, আগে শেখ হাসিনা যেভাবে সংবিধান চাইলে সংবিধান পরিবর্তন করেছেন, চাইলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছেন, সেম অবস্থা ওনারাও এটাই চাচ্ছেন যে চাইলে ওনারা সংবিধান পরিবর্তন করবেন, ওনাদের ইচ্ছে মতো ওনারা এই করবেন। কিন্তু আসলে এই সংস্কার নিয়ে অনেক লম্বা চড়া আলোচনা হয়েছে, 9 মাস ব্যাপী প্রায় আলোচনা করেছে সংস্কার কমিশন। এটা নিয়ে আমরা প্রচুর রিপোর্ট করেছি, এই বিতর্ক করলে আসলে শেষ হবে না।